কি অসাধারণ, কি অবিশ্বাস্য! বাংলাদেশ তো অসাধ্য সাধন করলো রে ভাই, অসম্ভবকে সম্ভব করলো। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজে হারাবে বাংলাদেশ। যে অবস্থা দিয়ে আমরা সিরিজটা শুরু করেছিলাম, বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থাটা ছিল, ইনফ্যাক্ট দুইটা ম্যাচেই প্রথম ইনিংস শেষে আমরা যে অবস্থাটাতে ছিলাম, কেউ কি তা ভেবেছিলেন? আমি ভাবিনি। আপনি ভাবতে পারেন, আপনি অতি আশাবাদী হয়ে ভাবতেই সেটা পারেন বাংলাদেশ ক্রিকেটের উপরে তুমুল আস্থা রেখে, কিন্তু আমি ভাই সত্যি আসলে এমনটা ভাবিনি। কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ প্রথম টি-20-র মতো দ্বিতীয় টি-20 ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল। প্রথম ম্যাচে তো তাও আমরা 147 করেছিলাম, দ্বিতীয় ম্যাচে 129 করেই এটাই আমাদের জয়ের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। 27 রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিতে গেল এই বাংলাদেশ ক্রিকেটের এই ভীষণ রকম দুঃসময়ে নিঃসন্দেহে এই অর্জনটা আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে সামনে এগিয়ে চলার ক্ষেত্রে। এই যে বাংলাদেশ এই ম্যাচটাতেও মাত্র 129 রান করেও 27 রানে আমরা জিতে গেলাম, সিরিজটা জয় আমাদের নিশ্চিত হলো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? দেখুন, আপনি আমাদের ব্যাটিংয়ের ওই জায়গাটাতে আছে, সেখানেও খুবই উল্লেখযোগ্য জায়গা রয়েছে, কিন্তু আপনি যদি বোলিংয়ের এইখানটাতে আসেন যে 129 রান ডিফেন্ড করতে নামছে, ধরেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রোবম্যান পাওয়েল টস জিতে এই দিনও তিনি হচ্ছে গিয়ে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠালেন, একই উইকেটে খেলা হচ্ছে সেটা জেনেও পাঠালেন। টসের সময় তিনি বলছিলেন যে উইকেট লুকস ইভেন বেটার, তার মানে প্রথম ম্যাচে যে তারা সেটা পারেনি, 147 চেস করতে পারেনি, সেটা একেবারে অ্যাবসলিউটলি ব্যাটসম্যানদের ব্যর্থতা। এবং সত্যি সত্যি আমরা সেদিন ভেবেছিলাম যে এই উইকেটে 10 ম্যাচ খেলা হলে 147 যদি তাদেরকে চেস করতে হয়, তারা 8 ম্যাচ 9 ম্যাচে জিতবে। বাংলাদেশ ওই বাকি একটা দুইটা ম্যাচের মধ্যে ওই ম্যাচটা জিতে গিয়েছে। সো সেইখান থেকে যখন আমরা মাত্র 129 রানে আটকে গেছি, তখন তো জয়ের জন্য আবার ওয়েস্ট ইন্ডিজ ফেভারিট। কিন্তু সত্যি সত্যি আজকে রোবম্যান পাওয়েল টসের সময় যাই বলুন না কেন, উইকেট দেখা গেছে যে প্রথম ম্যাচের চেয়ে আরো ট্রিকি মনে হয়েছে উইকেটটা, সত্যি সত্যি ট্রিকি ওই জায়গাটাতে মনে হয়েছে। কিন্তু তারপরও রানটা যেহেতু খুব বেশি নয়, এইখানটাতে আমাদের আর্লি ব্রেক থ্রুটা খুবই প্রয়োজন ছিল। এবং সেই আর্লি ব্রেক থ্রু মানে কি, যে থ্রু আউট দ্য ইনিংসই আমরা ব্রেক থ্রু দিতেই এগিয়েছি। হ্যাঁ, প্রথম 2 ওভারে না হয় ওরা 19 রান তুলে ফেলেছিল, কিন্তু যখন থার্ড ওভারে বোলিংয়ে আসলেন তাসকিন আহমেদ, বোলিংয়ে এসেই তিনি ওই ওভারে ভেরি ফাস্ট ডেলিভারিতে তিনি ব্রেন্ডন কিংকে আউট করলেন, ফিফথ ডেলিভারিতে হচ্ছে কি আন্দ্রে ফ্লেচারকে আউট করলেন, দুইজনই কট বিহাইন্ড হলেন, লিটন ক্যাচ ধরলেন। ফলে তাসকিনের এই যে ডাবল ব্রেক থ্রু, এইটা কিন্তু বাংলাদেশকে শুরুতে এক ধরনের একটা পথ দেখিয়েছে। পরের ওভারটাতে এইখানটাতে হচ্ছে গিয়ে শেখ মাহেদী হাসান, যিনি গত ম্যাচের ম্যাজিক্যাল বোলার, 4 ওভার বোলিং করে 13 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন। নতুন বলে টি-20 ফরম্যাটে তার বোলিংয়ের উপরে আমরা অনেক বেশি নির্ভর করি, এবং যখন আমরা মাত্র এই যে 129 রান ডিফেন্ড করতে নেমেছি, তখন তো আমাদের নির্ভরতার জায়গাটা নিঃসন্দেহে আরো অনেক বেশি থাকে। সত্যি সত্যি তিনিও কিন্তু ওই 4th ওভারে উইকেট তুলে নিলেন, এবং পাওয়ার প্লেতে ওই 6th ওভারে লাস্টে তিনি পরপর 2 ওভারে 2টা উইকেট যখন তুলে নিয়েছেন, তার মধ্যে নিকোলাস পুরনের উইকেটটাও রয়েছে। পাওয়ার প্লে শেষে দেখা গেল 6 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান 4 উইকেটে 32। ফলে অল অফ এ সাডেন আমাদের 129 রানটাও অনেক বড় হয়ে দেখা দেওয়া শুরু করলো। আর এটা হচ্ছে গিয়ে 10 ওভার যেতে যেতে, হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে যেটা খুবই 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 ভাইটাল হতে পারতো, যে তানজিম সাকিবের বলে রোবম্যান পাওয়েলের ক্যাচটা ফেলে দেওয়া, সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে ক্যাচটা ফেলে দিয়েছেন সৌম্য সরকার স্লিপে, কিন্তু পরের ওভারটাতেই হচ্ছে গিয়ে তাকে আউট করে দেন। এইবার মেহেদী হাসান মিরাজ হচ্ছে গিয়ে পয়েন্টে একটা দুর্দান্ত ঝাঁপিয়ে পড়া ক্যাচ তিনি নিয়েছেন। আর রোমারিও শেফার্ডও যখন আউট হয়েছেন, এই দুজনেরই তো গত বছর পার্টনারশিপটা হয়েছিল, 42 রানে ওদের 6 উইকেট চলে যায়। 10 ওভারের মধ্যে 44 রান 6 উইকেট ওয়েস্ট ইন্ডিজের স্কোর, তখন তো জয়ের জন্য আমরা ফেভারিট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের স্কোরও কিন্তু মোরলেস সিমিলার এই টাইপেরই ছিল। আমাদের উইকেট 2টা কম গিয়েছিল, আমাদের কিন্তু 10 ওভার শেষে 4 উইকেট, আমরাও 45 রানে ছিলাম। ফলে ওরা যখন 10 ওভার শেষে 6 উইকেটে 44 রানে, আমাদের আসলে অত রিল্যাক্স করার সুযোগ ছিল না। সুযোগ যে ছিল না, সেইটা কিন্তু এরপর তারা একটা পার্টনারশিপ করে সেটা দেখিয়ে দিয়েছে। আকিল হোসেনের সঙ্গে ওইখানটাতে যেই পার্টনারশিপ রোস্টন চেজ করেছিলেন, রোস্টন চেজ এর আগে একবার তাকে আম্পায়ার আউট দিয়েছিল, কিন্তু ডিআরএস নেওয়ার পর তিনি বেঁচে যান। দেখা গেল বলটা হচ্ছে গিয়ে স্ট্যাম্পের উপর দিয়ে উঠে যাচ্ছিল। কিন্তু ওই পার্টনারশিপটাতে যখন 49 রান হয়ে উঠলো, আপনি দেখেন যে শেষ দিকে গিয়ে 15 ওভার শেষে আস্তে আস্তে অল অফ এ সাডেন বাংলাদেশ ম্যাচ জিতছি আমরা। 15 ওভার শেষে ওদের যে স্কোরে ওরা যেখানটাতে দাঁড়িয়ে রয়েছে, যে শেষ 5 ওভারে 64 রান দরকার, ওই ওভারে তারা হচ্ছে গিয়ে 2টা ছক্কা মারলো। তারপরে দেখা গেল 4 ওভারে দরকার হচ্ছে গিয়ে 50 রান, রিশাদকে ওই ওভারেও একটা ছক্কা মারা হলো শুরুর দিকে, সেকেন্ড বলটাতে মনে হয়।
তারপরে এই রিশাদি ব্রেক থ্রুটা দিলেন। রিশাদ ওই ওভারে 2টা উইকেট তুলে নিলেন, ফলে বাংলাদেশের কিন্তু আর জয় নিয়ে কোনো সংশয়টা থাকলো না। তারপরের ওভারে হচ্ছে গিয়ে ওইখানটাতে তানজিম সাকিব একটা উইকেট তুলে নিয়েছেন এবং লাস্টে 19 নম্বর ওভারে গিয়ে 9 বল হাতে থাকতেই ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেছে। 102 রানে আমরা একটা অসম্ভব একটা জয় আমরা পেয়েছি। মাত্র 129 রান ডিফেন্ড করেও আমরা 27 রানের একটা জয় পেয়েছি। এখন 129 রান ডিফেন্ড করে 27 রানের জয় পেয়েছি। বোলিং ইউনিটের হিউজ ক্রেডিট রয়েছে, আমাদের শুরুর পাওয়ার প্লে বোলিংয়ের হিউজ ক্রেডিট রয়েছে, স্পেশালি আমাদের সব বোলারদের কথাই আসলে এখানে বলতে হবে। একটা বোলিং ইউনিট হিসেবে যেইভাবে ক্ষুধার্ত বাঘের মতো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেটা আসলে দেখার জন্য খুবই আনন্দদায়ী। কিন্তু ওই 129 রানটাও তো করতে হবে। ওই 129 রান পর্যন্ত আমরা আসলে গেলামটা কিভাবে, যেটা আমি বলছিলাম যে প্রথম 10 ওভারেই আমরা 4 উইকেট হারিয়ে ফেলেছি, মাত্র 45 রান। আমাদের লিটন দাস, তিনি আজকে ক্যাপ্টেন, ওপেনিংয়ে নেমেছেন। আজকে তার উন্নতি হয়েছে কিছুটা, তিনি 3 রান করেছেন, কিন্তু 3 রান করার পর স্টাম্পড হয়ে তিনি আউট হয়ে গেলেন। তানজিদ হাসান তামিমকে 3 নম্বরে পাঠানো হলো, তিনিও হচ্ছে গিয়ে বোল্ড হয়ে গেলেন রোস্টন চেজের বলে। এরপরে সৌম্য সরকার যখন মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন, সৌম্যকে একটু সেটেল তিনি করছিলেন 11 রান করার পরে। মেহেদী হাসান মিরাজকে এই ম্যাচটাতে খেলানো হয়েছে, আফিফ হোসেনের জায়গায় আমাদের 11-এ একটাই চেঞ্জ, এবং মিরাজ 4 নম্বরে নেমে 25 বলে 26 রানের একটা খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। হ্যাঁ, 2টা তিনি হাফ চান্স দিয়েছিলেন, বাট স্টিল ওই ইনিংসটা এই শুরুর দিকে খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আমার কাছে মনে হয়। আমাদের এইখানটা থেকে হচ্ছে গিয়ে যখন আমাদের এই পার্টনারশিপ মানে এরপরে হচ্ছে গিয়ে শুরুতে আমরা 4টা উইকেট, 10 নম্বর ওভারে লাস্ট বলটাতে গিয়ে মিরাজ যখন আউট হয়ে গেলেন 10 ওভার শেষে 45, 4 উইকেট, এবং এরপরে রিশাদকে উপরে তোলা হয়েছে, কাজ হয়নি, আউট হয়ে গেছেন হচ্ছে গিয়ে শেখ মাহিদি। 15 ওভার শেষে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ালো হচ্ছে গিয়ে 6 উইকেটে 80। সেইখান থেকে শেষ 5 ওভারে আমরা 49 রান করেছি। খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় ম্যাচের জন্য, তো ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এবং খেয়াল করে দেখবেন আগের ম্যাচেও কিন্তু আমরা শেষ 5 ওভারে 51 রান করেছিলাম, এই ম্যাচে শেষ 5 ওভারে আমরা 49 রান করেছি। আগের ম্যাচে 13 বলে 27 রানের যে ইনিংসটা খেলেছিলেন শামীম হোসেন পাটোয়ারি, এই ম্যাচেও কিন্তু একটা 17 বলে অপরাজিত 35 রানের 200-র উপরে স্ট্রাইক রেটের একটা ইনিংস তিনি খেলেছেন, এবং সেই ইনিংসটা খেলাতে শেষ 5 ওভারে যে আমরা 49 রান নিয়েছি, তাতে করেই কিন্তু আমরা 129 পর্যন্ত যেতে পেরেছি। শেষ পর্যন্ত আমরা গিয়ে এইখানটাতে জয় পেয়েছি 27 রানের। বাংলাদেশ ক্রিকেটের জন্য এই সাম্প্রতিক দুঃসময়ের জন্য এটা নিঃসন্দেহ খুব বড় একটা অর্জন, অনেক বড় একটা অর্জন। এই জায়গাটাতে আপনি 1 ম্যাচ হাতে রেখে যে আমরা সিরিজ জয়টা নিশ্চিত করলাম, টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, বাংলাদেশের বোলিং এফোর্টটা ফ্যান্টাস্টিক, বাংলাদেশের ফিল্ডিংও অসাধারণ, কিন্তু আমার কাছে যদি টার্নিং পয়েন্ট বলতে বলেন তাহলে শেষ 5 ওভারে 49 রান তোলা, তাহলে শামীম পাটোয়ারির ওই ইনিংসটাই। কারণ ওই শেষ 5 ওভারে 49 রান তোলাতে শামীম পাটোয়ারির ওই ঝোড়ো ব্যাটিংটাতে 3টা ছক্কা তিনি মেরেছেন, তাতে করেই কিন্তু বাংলাদেশের বোলাররা লড়াই করার অন্তত একটা পুঁজি পায়। রানটা যদি এর চেয়ে আর 10টা 20টা রান কম হতো তাহলে হয়তো আমরা আর জিততে পারতাম না। ফলে সবকিছু ছাপিয়ে আমার কাছে শামীম পাটোয়ারির ইনিংস শেষ 5 ওভারে 49 রানটাই বাংলাদেশের এই সিরিজ জয়ের টার্নিং পয়েন্ট। একমত কি হবেন আপনি, বলেন তো?